প্রিয় ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে একদম পরীক্ষার আগে দাঁড়িয়ে ষষ্ঠ অধ্যায়ের যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে। এবার 2 নম্বরের প্রশ্নগুলো স্যার কীভাবে মনে রাখবো, 1 নম্বরের প্রশ্নগুলো স্যার কীভাবে মনে রাখবো। দেখো, এই বিষয়ের বাধা ধরা কোনো লজিক নেই, এটা নিজের ব্যক্তিগত ব্যাপার, যে যার ভাবে যেভাবে পারে সেটা মনে রাখার চেষ্টা করে। তবে আমি একটা কথা বলতে পারি, যখন আমি শুরু করব, মনে করো যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, স্বদেশী বয়কট, জাতীয় শিক্ষা, তাই তো? তাহলে বঙ্গভঙ্গটা কত সালে হয়েছিল, বঙ্গভঙ্গ কে করেছিল, কেন বঙ্গভঙ্গ করেছিল, বঙ্গভঙ্গের পাল্টা কোন কোন আন্দোলন হয়েছিল, এইভাবে একটু যদি মনে করার চেষ্টা করি তাহলে বিষয়টা সম্পর্কে গভীরে যাওয়া যাবে এবং এই গভীর থেকে আমরা কিন্তু সহজ করেই ব্যাপারটা ধরতে পারবো। যেমন চৌরি চৌরার ঘটনা কি, চৌরি চৌরা কোথায়, চৌরি চৌরার ঘটনা কি ঘটনা ঘটেছিল, চৌরি চৌরার এই ঘটনার জন্যে গান্ধীজি তিনি কোন বৃহৎ আন্দোলনটাকে স্তব্ধ করে দিলেন, চৌরি চৌরার ঘটনার মধ্য দিয়ে সুভাষচন্দ্র বসু তার জওহরলাল নেহরু কী মন্তব্য প্রকাশ করেছে, এইগুলো মানে এরকম টুকরো টুকরো প্রশ্ন করে বিষয়ের মধ্যে গিয়ে যদি বের করে আনা যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোলা যায়। যাই হোক, আমি আজকের যে প্রশ্নগুলো 2 নম্বরের প্রশ্নগুলো একটু বলছি, উত্তরগুলো পরবর্তী ভিডিওতে দেব। প্রশ্নগুলো একটু জেনে নাও। তেভাগা আন্দোলন বলতে কী বোঝো, তেভাগা আন্দোলন বলতে কী বোঝো। স্বাধীনতার প্রাক্কালে দাঁড়িয়ে ভারতবর্ষে 3টি কৃষক আন্দোলন হয়, তেভাগা আন্দোলন বাংলাতে, পুন্নাপ্রা ভায়ালার আন্দোলন এবং তেলেঙ্গানা আন্দোলন। এই তার মধ্যে তেভাগা আন্দোলন অর্থাৎ আধা নয় তেভাগা চাই, এই যে আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু বাংলাতে হয়েছিল, জমি যার লাঙল তার, যার স্লোগান ছিল। ঠিক আছে, তাহলে এই আন্দোলনটা সম্পর্কে জানতে হবে। ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিল কে, সুভাষচন্দ্র বসু, যখন তিনি দ্বিতীয়বার জনে কংগ্রেসের সভাপতি হন 1939 সালে এবং দক্ষিণপন্থী নেতাদের বিরোধিতার জন্য তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠন করতে পারেননি এবং তাকে মান অপমান হতে হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে আসলেন, এসে সভাপতি পদ থেকে বেরিয়ে এসে তিনি কংগ্রেসের মধ্যে একটা বামপন্থী বা সমাজতান্ত্রিক ভাবধারা নিয়ে একটা দল গঠন করলেন, ফরওয়ার্ড ব্লক 1939 সালে। তোমরা জানো, এই প্রশ্নটা করে রাখবে। সীমান্ত গান্ধী কাকে বলে, খান আব্দুল গাফ্ফার খানকে। তিনি মহাত্মা গান্ধীর নীতি আদর্শ নিয়ে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু, বালুচিস্তান এই যে অঞ্চল, এই অঞ্চলে তিনি গান্ধীবাদীর অহিংস নীতিদের বিষয়ে আন্দোলন করেছিলেন এবং সেখানে তারা অনেকে মৃত্যুবরণ করেছিল, তবু আন্দোলন সহিংস হয়নি। যাক, এই যে আন্দোলন সেটা হচ্ছে সীমান্ত গান্ধীর নেতৃত্বে আন্দোলনটা হয়েছিল, খান আব্দুল গাফ্ফার নেতৃত্বে। তার দলটার নাম লাল করতে পারেনি, তার দলটার নাম অথবা খুদাই খিদমতগার বা ঈশ্বর সেবক বলা হয়। এই প্রশ্নটা করবে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 সালে, এটা অবশ্যই করবে। ফরওয়ার্ড ব্লক দল কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল, এটাও করবে। এবং পাশাপাশি এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখে নিই আমরা, কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেমন, পরীক্ষার সামনে আমরা জানি তো, পরীক্ষার সামনে থাকা সত্ত্বেও আমরা ভিডিওটা দেখছি, তাই না? তো ভিডিওতে যদি একটু উপকার না হয় কেন ভিডিওটা দেখব। 2 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে আরও আছে, ওয়ার্কার্স অ্যান্ড পেসেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল, মোপলা বিদ্রোহের কারণ কি ছিল, কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা হয়, চৌরি চৌরার ঘটনা কি, এটা বলে দিলাম। 3 কাটিয়া ব্যবস্থা কি, আমরা বলেছি। মিরাট ষড়যন্ত্র মামলাটা কি, এটাও আমরা বলেছি। আল্লুরি সীতারামা রাজু তিনি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, কেন তিনি বিখ্যাত, একা আন্দোলন বলতে কি বুঝি, তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলো কী ছিল, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেছিল, লর্ড কার্জনের যুক্তি ছিল অন্যরকম, তাই না, কিন্তু জাতীয়তাবাদী ঐতিহাসিক যুক্তি আলাদা। যাক, আজকে শুধু প্রশ্নগুলোই বলি। ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল, কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, এক আন্দোলন শুরু হয় কেন, বারদৌলির সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় কেন শুরু হয়, মাদারিপাশি কে ছিলেন, বাবা রামচন্দ্র কে ছিলেন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কারণে ব্রিটিশ সরকার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল, চৌরি চৌরা ঘটনার গুরুত্ব কী ছিল, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্যোগ নিয়েছিল, সত্যাগ্রহ কি, গান্ধীজি কেন লবণকে আইন অমান্য আন্দোলনের কাজে ব্যবহার করেছিলেন, চম্পারণ সত্যাগ্রহের গুরুত্ব কী ছিল,
সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতীয় ক্ষোভের প্রধান কারণ কী ছিল? অসহযোগ আন্দোলন প্রত্যাহার কারণ কী ছিল? অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কী ছিল? এগুলো অবশ্যই করবে। এবং পাশাপাশি আরও কিছু প্রশ্ন দেখে নাও। সেই প্রশ্নগুলো হচ্ছে, সীমান্ত গান্ধী কাকে কেন বলা হয়? আমি বলেছি। চৌরি চৌরা ঘটনার ফল কী হয়েছিল, ওটা করবে। ডান্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্ব, ওটা করবে। মোপলা বিদ্রোহ বলেছি। বকস আন্দোলন বলতে কী বোঝো, ওটা করবে। তেভাগ আন্দোলনের গুরুত্ব কী ছিল, করবে, বলেছি একবার, আবারও বলছি। আচ্ছা, ফ্লাইট কমিশন কত সালে হয়, কী সিদ্ধান্ত নেয়? কালীপরাজ উজলি পরাজ কি? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা কী ছিল? মানবেন্দ্রনাথ রায় কেন স্মরণীয়? বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন বলতে কী বোঝো? তারপরে চম্পারণ সত্যাগ্রহ কী বোঝো? এগুলো কিন্তু অবশ্যই করবে। তাহলে এই যে প্রশ্নগুলো বললাম আমরা, মনে করো চম্পারণ সত্যাগ্রহ, আমি এটা মনে রাখতে পারছি না স্যার, কীভাবে মনে রাখবো? প্রথমে ধরো চম্পারণ কোথায়? বিহারে। এই বিহারের চম্পারণ কী জন্য বিখ্যাত? ইতিহাসের পাতায় নীল চাষ হয়, এবং সেই নীল চাষের সঙ্গে কোন প্রথা জড়িত ছিল? নীল তিন কাঠিয়া ব্যবস্থা জড়িত ছিল। আচ্ছা, তিন কাঠিয়া ব্যবস্থাটা কি? তিন কাঠিয়া ব্যবস্থা আর কিছু নেই, বিঘাপতি যে 20 কাঠা, সেই 20 কাঠার মধ্যে 3 কাঠা জমিতে নীল চাষ করতে হবে বাধ্যতামূলক। যদি না করা হয় কি করবে? তোমাকে ধরবে, অত্যাচার করবে, এবং যত সময় না তুমি স্বীকার করছো যে 3 কাঠা জমিতে নীল চাষ করবে, তত সময় তোমাকে ছাড়বে না। তাহলে এই যে একটা ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটা ইচ্ছার বিরুদ্ধে ব্যবস্থাপনা, বিহারের চাষিদের বিরুদ্ধে ব্যবস্থাপনা। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। তার একটা বিহিত দরকার। কে বিহিত করলো? কে রবিনহুডের মতো চলে এসে তাদের সামনে, কৃষকদের সামনে আন্দোলন করে এই পরিকল্পনাটা বা এই দীর্ঘদিনের যে ব্যবস্থাপনা উচ্ছেদ করলো? সেটা হচ্ছে আমাদের মহাত্মা গান্ধী। আচ্ছা, তাহলে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ কোনটি? এই বিহারের চম্পারণ সত্যাগ্রহ। কেন স্যার বলা হচ্ছে সত্যাগ্রহ? সত্যাগ্রহ এই কারণে বলা হচ্ছে, এটা কোনো সশস্ত্র আন্দোলন নয়। এখানে বোমা, বন্দুক, পিস্তল, লাঠি, তরল কিছুই নেই। একটা গুলি পর্যন্ত এখানে ব্রিটিশ সরকারের হোক বা বিপ্লবীদের হোক খরচ করতে হয়নি। তাহলে স্যার এই যে আন্দোলনটা শত্রুর সামনে দাঁড়িয়ে কৃচ্ছ সাধনের মধ্যে শত্রুর ভাব জগতের পরিবর্তন ঘটিয়ে একটা সুন্দরভাবে একটা আন্দোলনের সফলতার দিকে নিয়ে যাওয়া যায়, পৃথিবীর ইতিহাসে এই সত্যাগ্রহের পথে প্রথম আন্দোলন এই ভারতবর্ষের বুকে যিনি করলেন, তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। এবারে প্রশ্ন, স্যার তাহলে সত্যাগ্রহটা কি? দেখো, সত্যাগ্রহ কি এটা বুঝতে গেলে আমরা তিনজনে লেখা 3টে বই আমাদের তার আগে বলতে হবে। থেরোর ডিসঅবিডিয়েন্স, কিংডম অফ গড এবং আনটু দ্য লাস্ট, অর্থাৎ টলস্টয়ের বই, থেরোর বই। আমাদের এই বইগুলোর নাম বলতে হবে, কারণ এই বইগুলোর মধ্যে থেকেই গান্ধীজি এই নীতি বা আদর্শের সঙ্গে তিনি পরিচিতি লাভ করেছিলেন দক্ষিণ আফ্রিকার নাটালে থাকার সময়। তাহলে এই 3টি বই পড়ে তার মধ্যে কি অনুপ্রাণিত হয়েছিলেন বা কি তার মনের মধ্যে থেকে বিকশিত হলো কোন প্রদীপ? সেই প্রদীপটার নাম হচ্ছে সত্যাগ্রহের প্রদীপ। কি বলা হচ্ছে সত্যাগ্রহে? সত্যের প্রতি অবিচল থাকা, সত্যের পথে অবিচল থাকা, সত্য যোগ আগ্রহ সত্যাগ্রহ। তার মানে কি? যে আমি কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করে আমি যাব না। কোনো কিছুর বিনিময় নয়, ভয় নয়, অর্থে নয়, কোনো লোভ দেখিয়ে নয়। তাহলে কি? তাহলে ওটা একটা হচ্ছে নৈতিক আদর্শ। যে নৈতিক আদর্শ আমার রক্তের, আমার মাংসে, আমার শরীরে, আমার হৃৎপিণ্ডে, আমার শিরা উপশিরার মধ্যে থাকবে, যেটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। যেমন এই অক্সিজেন ছাড়া আমরা বাঁচি না, তাই তো? তাহলে ঠিক তেমনি এখানে অক্সিজেন হচ্ছে সত্যের পথে থাকা। এই ব্যাপারটাকেই সত্যাগ্রহ বলা হচ্ছে। অর্থাৎ শত্রুর সামনে সে যত বড় হিংস্র হোক না কেন, যত বড় বিষ দাঁত হোক না কেন, এবং যত বড়ই সে কঠিন কঠোর মানুষ হোক না কেন, তার সামনে দাঁড়িয়ে তুমি কঠিন কঠোর সেই মানুষটির সামনে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে সত্যের জন্য তুমি আন্দোলন করো, সেটা দেখবে সেই আন্দোলন সফলতায় আসবে। যেমন তোমরা বাড়িতে করো, মাঝে সাঝে সত্যাগ্রহ করো, আমি জানি, আমরাও করেছি, তোমরাও করো। সে বাবা তো আমার কাছে গিয়ে এটা না হলে আমি খাবো না, এটা না পেলে আমি পড়বো না, এটা না হলে আমি আজকে স্কুলে যাব না। এইগুলো শেষমেশ কী হয়? মা এবং বাবা কি করেন? আমাদেরকে সেই দাবিটা মেটান, আমরা চলে যাই। এটা ছোটোখাটো সত্যাগ্রহের উদাহরণ দিলাম। তাহলে বড় সত্যাগ্রহটা কি হতে পারে?
এবং তার জন্য কি আমাদের পরিণতি হতে পারে সেটা দেখাতে হবে। তাহলে এইভাবে যদি আমি বিষয়ের মধ্যেও যেতে পারবো এবং সেখান থেকে আমি পয়েন্টগুলো উদ্ধার করতে পারবো। দেখো এবার দ্বিতীয় সত্যাগ্রহ, গান্ধীজির ভারতবর্ষের দ্বিতীয় সত্যাগ্রহ কোনটি? কোনো বইতে লেখা আছে কৈরা জেলার, কোনো বইতে লেখা আছে খেদা জেলা, তাই তো? এটা কোথায়? এটা গুজরাটে। তো এই জেলাটা কোথায়? গুজরাটে। এটা আবার ম্যাপ পয়েন্টিংও আসতে পারে। তো এখানে কি বলা হচ্ছে? এখানে যেটা বলা হচ্ছে যে এখানেও আন্দোলন করছেন কে? মহাত্মা গান্ধী। কিভাবে আন্দোলন করছেন? যে তিনি কৃষকদের হয়ে নেমে পড়েছেন, কৃষকদের হয়ে আন্দোলন নিয়ে পড়ছেন। কি? এখানকার কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, আবার উপরন্তু অতিরিক্ত রাজস্ব চাপিয়ে দিয়েছে। মারাত্মক ব্যাপার। তাহলে এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেতে হবে। তাহলে মুক্তি পেতে গেলে কার সাহায্য নিল ওইখানকার কৃষকরা? সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। এবং মহাত্মা গান্ধী পেছনের দিকে না তাকিয়ে তিনি সরাসরি আন্দোলনে বসে পড়লেন। ওইখানকার প্রশাসন এলো, পুলিশ এলো এবং এসে তাকে এই আন্দোলন থেকে বিরত রাখার কথা বলল, কিন্তু তিনি কোনো দিকেই তাকাননি। তাকে গ্রেপ্তার করা হবে বলে তাকে বলা হলো, কিন্তু তবুও তিনি বললেন আমি গ্রেপ্তার বরণ করব, কিন্তু এই আন্দোলন থেকে উঠবো না যত সময় না এই সমস্যার সমাধান হবে। পরবর্তীকালে সমস্যার সমাধান হলো এবং তিনি সেই আন্দোলন থেকে পিছিয়ে এলেন। আন্দোলন সফলতার মুখ দেখলো। দ্বিতীয় সত্যাগ্রহ। প্রশ্ন আসে যে গান্ধীজির ভারতবর্ষের বুকে তৃতীয় সত্যাগ্রহ কোনটা? আহমেদাবাদ, ভারতের ম্যানচেস্টার, আহমেদাবাদ সত্যাগ্রহ। কি বলা হলো? ওইখানে যে সুদাকল শ্রমিকরা আছে তাদের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না, কম বেতন দেওয়া হচ্ছে, খাটিয়ে নেওয়া হচ্ছে বেশি সময় ধরে, এর বিরুদ্ধে প্রতিবাদ। এবং এই প্রতিবাদটা এত জোরালোভাবে তিনি করলেন যে 50% ওইখানকার সুদাকল শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতেই হবে। যত সময় না করবেন তিনি সুদাকল শ্রমিকদের নিয়ে এখানে আন্দোলনে বসে পড়লেন। এবং সেই আন্দোলনটা আমরা কি দেখলাম? দীর্ঘদিন ধরে চলার পরে সেই সুদাকল মালিক পক্ষের প্রচুর পরিমাণে ক্ষতি হওয়া শুরু করলো এবং একটা সময় তারা সমঝোতা এলো। সমঝোতা কি? আচ্ছা ঠিক আছে, 50% না 35% তাদেরকে আমরা মজুরি বৃদ্ধি করব। গান্ধীজি সফল এবং আন্দোলনও সফল। সেইখানে দাঁড়িয়ে গান্ধীজি দেখা গেল এই যে 3টে আন্দোলন সফলতার মুখ দেখলো, তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপরে এই কংগ্রেস নামক প্রতিষ্ঠান গান্ধীজির কাছে যাবে এবং গান্ধীজিকে দায়িত্ব দেবে যে ভারতবর্ষে আপনার নেতৃত্বেই ব্রিটিশ বিরোধী আন্দোলন হবে, আমরা আপনার পিছনে আছি, আপনি আন্দোলন পরিকল্পনার রূপরেখা তৈরি করবেন এবং সেই রূপরেখা অনুযায়ী আপনাকে সাপোর্ট দেব, সহযোগিতা করব আমরা কংগ্রেস বা কংগ্রেসের সদস্যরা। পরবর্তীকালে আমরা কি দেখলাম? ভারতবর্ষের বুকে প্রথম জাতীয় সত্যাগ্রহ আন্দোলন, সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন 1920। তাহলে এইভাবে আমি যদি ধাপে ধাপে কোনো বিষয়টাকে আমি যদি ভেঙে ভেঙে একটু মনে করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, ক্ষতি কী? আমাদের জানার তো দুটো পদ্ধতি। একটা হচ্ছে সামগ্রিকভাবে জানার পদ্ধতি, পাহাড়কে দেখলাম, দেখে তার বৈশিষ্ট্যটা পর্যালোচনা করলাম, অথবা ভেঙে ভেঙে এই পাহাড়কে আমরা ভেঙে ভেঙে বৈশিষ্ট্যটাকে পর্যালোচনা করলাম। দুটোভাবে করা যায়। তা আমি গাছটাকে গোড়া থেকে প্রথমে কাটবো না ডালপালাগুলো ছাঁটতে ছাঁটতে তারপরে গোড়াটা কাটবো? এইটা কিন্তু নিজের প্ল্যান নিজেই তৈরি করতে হবে এবং এইভাবে ভেঙে ভেঙে যদি বিষয়ের মধ্যে যাই তাহলে বিষয়টা সম্পর্কে জানতে পারবো। তাহলে যে প্রশ্নগুলো বললাম 2 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করবে। অনেকের পরীক্ষা শুরু আছে, অনেকের 6 তারিখ থেকে শুরু হবে, অনেকের 5 তারিখ থেকে শুরু হবে। আমি জানি ভিডিওটা দিতে একটু দেরি হলো, কারণ অন্য একটা কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। আশা করছি এর পরের থেকে আমরা সময় মতো যে বিষয়গুলো আছে, যে অধ্যায়গুলো আছে, সেই অধ্যায়গুলো আমরা জানার চেষ্টা করব। আর আবারও বলি, অনেক ভিডিও দেওয়া আছে, ওই শান্তিনিকেতনের ভাবনা, রবীন্দ্রনাথের ভিডিওগুলো দেওয়া আছে, যার যেটা পছন্দ সময় মতো সেই ভিডিওগুলো দেখে নেবে। সবাইকে ধন্যবাদ।